আমার শাশুড়ি প্রতিদিন রাতে আমার দাদা শ্বশুরের পা টিপে দিতে তার রুমে যেতেন এবং রুম থেকে বের হলেই অজ্ঞান হয়ে যেতেন। রহস্যটা জানার জন্য আমি আমার শাশুড়ি কাপড় পরে মাথায় ঘোমটা দিয়ে দাদা শ্বশুরের ঘরে গেলে তিনি ভাবলেন যে আমার শাশুড়ি। তারপর দাদা শ্বশুর আমার সাথে এমন কাজ করলেন যে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। কেননা দাদা শ্বশুর আমাকে, আমার নাম মিলা, আমার বয়স 22 বছর। আমার শাশুড়ি প্রতিদিন রাতে তার শ্বশুরের পা টিপতে তার ঘরে যেতেন। তার পা টিপে ঘর থেকে বের হয়েই অজ্ঞান হয়ে যেতেন। আমি আমার শাশুড়িকে জিজ্ঞেস করলে তিনি উত্তর দিতেন না। একদিন দাদু বললেন, তোমার শাশুড়িকে আমার ঘরে পাঠাও। আমি শাশুড়ির কাপড় পরে ঘোমটা দিয়ে দাদুর ঘরে গেলাম। আমি যখন রুমে ঢুকলাম তখন দাদু আমাকে শাশুড়ি ভেবে ভুল করে এমন একটা কাজ করলেন যে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। কেননা আমি কয়েক মাস ধরে এই একই ঘটনা দেখেছি, কিন্তু আজকে আমার সহ্যের সীমা শেষ হয়ে গেছে। সর্বোপরি আমার দাদু শ্বশুর কেমন মানুষ, দেখতে এত সরল সোজা, কিন্তু তিনি কিভাবে এত বাজে হতে পারেন। আমার শাশুড়ি 2 ঘন্টা পর দাদুর ঘর থেকে বেরিয়ে এলেন। তার গায়ের রং পুরো ফ্যাকাশে হয়ে গেছে, কান্নায় তার চোখ লাল হয়ে গেছে। আমি বাইরে উঠানে হাঁটছিলাম শাশুড়ি মায়ের বের হওয়ার অপেক্ষায়, কিন্তু শাশুড়ির অবস্থা দেখে মন খারাপ হয়ে গেল। আমি তার দিকে এগোতে যাচ্ছিলাম, তখনই আমার শাশুড়ি অজ্ঞান হয়ে গেলেন। তাকে দেখে আমার আত্মা হারিয়ে গেল। চিৎকার করে কাঁদতে লাগলাম। আমার কান্নার আওয়াজ শুনে দাদুও ঘর থেকে বেরিয়ে এলেন। আমার আওয়াজ শুনে 2-3 জন চাকরও সেখানে পৌঁছে তাকে ধরাধরি করে রুমে শুইয়ে দিল এবং দাদু ডাক্তার ডাকলেন। তিনি আমার শাশুড়িকে ইনজেকশন দিয়ে বললেন যে কিছু মানসিক এবং শারীরিক সমস্যার শিকার হয়েছেন, তাই ডিপ্রেশনে এসে তিনি অজ্ঞান হয়ে পড়েন। আমি অবাক হয়ে দাদুর দিকে তাকালে তিনি আমার দিক থেকে নজর হটিয়ে নিলেন। আমার দাদু শ্বশুরের প্রতি ঘৃণা হচ্ছিল। 3-4 দিনের মধ্যে আমার শাশুড়ি একটু ভালো হন। আমি যখন শাশুড়িকে জিজ্ঞেস করলাম, দাদু আপনাকে ঘরে ডেকে কি বলেন, তার শরীর আবার খারাপ হতে লাগলো। তার চোখে মুখে ভয়ের ছাপ ফুটে উঠল। সে নাতে মাথা নেড়ে বলতো, উনি কিছুই বলেন না আমাকে। শাশুড়ি নীরবতায় আমার রাগ হতো। যতবারই দাদুর ঘর থেকে বেরিয়েছেন ততবারই তার অবস্থা এমন হয়েছে। আমার দাদু শ্বশুরও অদ্ভুত ছিলেন। তিনি আমার শাশুড়ির জন্য উদ্বেগ প্রকাশ করতেন, আবার তার সুস্থ হওয়ার সাথে সাথে তাকে তার ঘরে ডাকতে বলতেন। কিন্তু এবার আমি আমার শাশুড়িকে ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে শাশুড়ি কাপড় নিজেই পরে ঘোমটা দিয়ে মুখ লুকিয়ে রুমে চলে গেলাম। আমি জানতে চাই আমার দাদু শ্বশুর আমার শাশুড়ির সাথে কি করেন, কিন্তু যেগুলো দাদু আমাকে আমার শাশুড়ি ভেবে আমার সাথে করলো তাতে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। আমার দাদু গ্রামের প্রধান ছিলেন এবং গোটা গ্রাম তাকে শ্রদ্ধা করত। গ্রামের লোকেরা তাকে পছন্দ করত এবং তাকে মাতব্বর সাহেব বলে ডাকত, কারণ তিনি ন্যায় বিচার করতেন। গ্রামের লোকেরা তার বিচারে খুব খুশি ছিল এবং আমিও তাকে অনেক সম্মান করতাম। আমার শ্বশুর আমার দাদু শ্বশুরের একমাত্র সন্তান এবং আমি এই বাড়ির একমাত্র বউ। সবাই আমাকে ভালোবাসতো, কিন্তু শ্বশুর মারা যাওয়ার পর সবার উপর যেন সর্বনাশ নেমে আসে। শ্বশুরের দুঃখ তখনও কাটেনি। দাদি শাশুড়ি তার ছেলের জন্য দুঃখে পরলোকে গমন করেন। দাদির পর এখন দাদা শ্বশুর একা হয়ে পড়েন। কান্না করে করে শাশুড়ির অবস্থাও খারাপ। আমি কখনো শাশুড়ি আবার কখনো দাদা শ্বশুরের সান্ত্বনা দিচ্ছিলাম। কিছু সময় পরে আমার শাশুড়ি নিজেকে কাজে ব্যস্ত করে নেন। আমার দাদু শ্বশুর আমাকে আরও বেশি ভালোবাসতে লাগলেন। শ্বশুর বাড়ির সব দায়িত্ব এখন আমার দাদু শ্বশুরের কাঁধে। যখনই তিনি গ্রাম থেকে ফিরতেন ঘন্টার পর ঘন্টা আমার কাছে বসে শ্বশুরের কথা শোনাতেন আর চোখের জল ফেলতেন। তিনি আমার শ্বশুরকে যতটা ভালোবাসতেন ঠিক ততটাই আমার শাশুড়িকে ঘৃণা করতেন। প্রথম থেকেই আমি দাদুকে শাশুড়ির সাথে কথা বলতে দেখিনি। এর কারণ ছিল যে
আমার শাশুড়ি তাদের জাতের ছিল না, কিন্তু তিনি আমার শ্বশুরের পছন্দের ছিলেন। দাদু তার বন্ধুর মেয়েকে বউ করে আনার ইচ্ছা ছিল, কিন্তু তাকে আমার শ্বশুরের জেদের সামনে মাথা নত করতে হয়। সেই জন্য দাদু আমার শাশুড়িকে পছন্দ করতেন না। এমনকি তিনি আমার শাশুড়ির সাথে কথাও বলতেন না, তার দিকে তাকাতেনও না। এতদিন পরেও আমার দাদু শ্বশুরের মন আমার শাশুড়ির জন্য পরিষ্কার হয়নি। যখনই তার চোখ আমার শাশুড়ির দিকে পড়ত, তখনই তিনি রাগে মুখ ঘুরিয়ে নিতেন। কিন্তু গত কয়েক মাস থেকে দাদু খুব অসুস্থ হতে শুরু করেন। তিনি সময় মতো ওষুধ খেতেন না। আমার শাশুড়ি সাহস জোগাড় করে তার বকাবকি শুনেও খুব ভালোভাবে তার সেবা করতেন। তিনি তাকে নিজেই ওষুধ খাওয়াতেন এবং খাবারও খাইয়ে দিতেন। আগে তো তিনি আমার শাশুড়ির দিকে তাকাতেও পারতেন না এবং ওষুধ খেতেও চাইতেন না, কিন্তু ধীরে ধীরে আমার শাশুড়ির প্রতি তার আচরণ পরিবর্তন হতে থাকে। বোধহয় তার হৃদয়ে আমার শাশুড়ির জন্য জায়গা তৈরি হয়। এখন রাতে প্রতিটা কাজের জন্য আমার শাশুড়ির ওপর নির্ভর করতেন। এই ওষুধ দাও, চা বানাও। শাশুড়ি ওই ঘরে চলে যেতেন। আমার শাশুড়ি কিছুক্ষণ পরেই ফিরতেন। আমি শুয়ে থাকতাম, কিন্তু যখন তিনি সেই ঘর থেকে বেরিয়ে আসতেন, তখন তাকে কিছুটা নার্ভাস, চিন্তিত মনে হতো। আমি তাকে কারণ জিজ্ঞাসা করলে সে চমকে উঠল। তিনি আমার দিকে তাকিয়ে মাথা নেড়ে বললেন, কিছু না, তুমি ঘুমাও। এটা দেখে আমার খুব অদ্ভুত লাগতো। দাদু শ্বশুর তাকে কি এমন বলল যে বাইরে আসলে তিনি চিন্তিত হয়ে চুপচাপ হয়ে গেলেন? আমার শ্বশুরের মৃত্যুর পর থেকে আমি আমার শাশুড়িকে হাসতে দেখিনি। সে সারাক্ষণ দুঃখী এবং শোকে নিমজ্জিত ছিল। আগে আমার দাদু শ্বশুর শাশুড়ির কাছ থেকে শুধু ওষুধ চাইতেন, কিন্তু এখন তিনি তার সব কাজ আমার শাশুড়িকে দিয়েই করাতে শুরু করেছেন। অথচ বাড়িতে চাকরের অভাব ছিল না। শুধু এটা হলে আমার মন খারাপ লাগতো না, কিন্তু গত কয়েকদিন ধরে আমি যা অনুভব করেছি তা খুবই অদ্ভুত। রাতে যখন দাদা শ্বশুর শাশুড়ির কাছে দুধ চাইতেন, তিনি দুধ নিয়ে রুমে চলে যেতেন। তখন তো তিনি 2 ঘন্টা পর কাঁদতে কাঁদতে বের হন। এখন তো শাশুড়ি দাদুর ঘরে ঘন্টার পর ঘন্টা লেগে যেত। শ্বশুর মারা যাওয়ার পর থেকে আমার শাশুড়ি আমার সাথে ঘুমাতেন এবং তারপর তিনি বারান্দায় ঘুমাতেন। তিনি বারান্দায় না আসা পর্যন্ত আমার ঘুম আসতো না। আমি শুধু ভাবতে থাকতাম, এক দুধ দিতে এত সময় লাগে কেন? এটা 2 মিনিটের কাজ। কিন্তু আমার শাশুড়ি আমার দাদুর ঘরে 2-3 ঘন্টা কি করেন? এবং আমার জন্য সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল যে আমার শাশুড়ির প্রতি আমার দাদু শ্বশুরের দৃষ্টিভঙ্গি অনেক পরিবর্তন হতে শুরু করেছে। তিনি তাকে খুব গুরুত্ব দিতে লাগলেন, কিন্তু আমার শাশুড়ি তার সামনে সবসময় ভয়ে ভয়ে থাকতেন। আমি সবচেয়ে বড় ঝটকা তখন খেলাম যখন তিনি ঘোষণা করলেন যে আমার শাশুড়ি গ্রামের মহিলাদের প্রধান। এখন থেকে গ্রামের নারীদের সমস্যা ও তার সমাধান আজ থেকে এই করবে। আমি ভেবেছিলাম আমার শাশুড়ি এই কথা শুনে খুশি হবে, ভগবান তাকে তার অধিকার ফিরিয়ে দিয়েছে। কিন্তু তবুও তিনি খুশি ছিলেন না। আমি না জানি তিনি কি ভাবছিলেন। আমি খুব খুশি হয়েছিলাম যে আমার শাশুড়ি এই বাড়িতে তার সঠিক সম্মান পেয়েছেন, কিন্তু এরপরেও আমার শাশুড়ির মুখে বিন্দুমাত্র খুশি ছিল না। তার অবস্থা এমন ছিল যে যখনই দাদু শ্বশুর তাকে কোনো কাজ করতে বলতেন, তখনই তিনি ঘাবড়ে যেতেন। আর যখন তিনি সেই ঘর থেকে ফিরে আসতেন, তখন তার মুখ ফ্যাকাশে দেখাতো। কিন্তু আমি তাকে কারণ জিজ্ঞাসা করলে তিনি বলতেন, কিছু না, আমার জন্য অপেক্ষা করে আছো কেন? ঘুমিয়ে পড়ো। আমি বললাম, আপনি বিছানায় শুয়ে না পড়া পর্যন্ত আমি শান্তিতে ঘুমাতে পারি না। জানি না কেন সে আমার এই কথা শুনে আমার দিকে তাকিয়ে আমার মাথায় হাত বুলাতে লাগলেন। একবার কারো কান্নার শব্দ শুনে আমার ঘুম ভেঙে গেল। আমি লক্ষ্য করলাম যে শাশুড়ি কাঁদছেন। এখন অবাক হয়ে গেছি, কারণ এখন তো সব কিছু ঠিক আছে। এখন দাদুও তাকে সম্মান করতে। এই বাড়িতে আমরা খুব খুশি ছিলাম। আমাদের কোনো কিছুরই অভাব ছিল না।
এখন তো আমি দাদুর দুমুখ আচরণের টেনশন ছিলাম। একবার দাদুর ভাইয়ের ছেলে আমাদের বাড়িতে এসেছিল। সে অন্য দেশ থেকে এসেছে। আমার শ্বশুরের খবর শুনে তিনি আমাদের সাথে দেখা করতে আসেন। আমার শাশুড়ি খুব স্মার্ট এবং যুবতী ছিলেন। কেউ তাকে আমার সাথে দেখলে তাকে আমার দিদি বলে ভাবতেন। শ্বশুরের ভাইয়ের ছেলে প্রীতম 3 দিন আমাদের বাড়িতে থেকেছেন। তিনি আমাকে খুব ভালোবাসতেন আর বললেন, তোমার শ্বশুর আমার খুব ভালো বন্ধু ছিল, তুমি আমার মেয়ের মতো। আমি তাকে খুব পছন্দ করতাম, কিন্তু খাবারের সময় সে বারবার আমার শাশুড়ির দিকে তাকাচ্ছিলেন, কিন্তু আমার শাশুড়ি ক্রমাগত তার দিক থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছিল। কিন্তু ভাইপো আসায় দাদুকে খুব খুশি দেখাচ্ছিল। এই 3 দিন দাদু ও শাশুড়িকে ঘরে রাখেনি। একদিন যখন ওই আঙ্কেল আমার শাশুড়িকে যে কথা বললেন, সেটা শুনে আমি হতবাক হয়ে গেলাম। একদিন ঘুম থেকে উঠে দেখি আমার শাশুড়ি ঘরে নেই। তিনি প্রায়ই কবুতরকে খাবার দিতে চলে যেতেন। আমার দাদু একটি খাঁচায় আমেরিকান কবুতর বসতেন এবং আমিও মাঝে মাঝে তাদের যত্ন করতাম। আমি উঠে বাইরে এলাম, কিন্তু আঙ্কেল খাঁচার কাছে শাশুড়ির সাথে দাঁড়িয়েছিলেন এবং বলছিলেন যে আমি এখনও বিয়ে করিনি, কারণ আমি তোমাকে সত্যিকারের ভালোবাসি, কিন্তু তোমার প্রতি তোমার স্বামীর প্রেম দেখে আমি পিছিয়ে আসি। আমি কখনো তোমাদের দুজনের মাঝে আসার চেষ্টা করিনি, যাতে তুমি সুখী থাকো এবং আমার জন্য তোমার জীবনে কোনো সমস্যা না হয়। তাই আমি ইউরোপে চলে যাই। কিন্তু যখন নরেনের মৃত্যুর খবর শুনলাম, তখন আমি তা সহ্য করতে পারিনি। আমার কাকাতো ভাই ছাড়াও সে আমার সবচেয়ে ভালো বন্ধু ছিল। নরেনের ধাক্কা আমি সইতে পারিনি। অসুস্থতার কারণে সেখানে কয়েক মাস কাটিয়েছি। তারপর আমি তোমার কথা ভাবতে শুরু করি। এখন আমি কেবল তোমার জন্য ফিরে এসেছি। তুমি যদি অনুমতি দাও, তাহলে আমি তোমার সম্পর্কে কাকার সাথে কথা বলবো। আমি আগে কিছুই জানতাম না। আমি শুধু শ্বশুরের কাছে তার কথা শুনেছিলাম। শাশুড়ি ঘাবড়ে গিয়ে বললেন, ভগবানের দোহাই, এমন কিছু বলো না। তিনি আগে থেকে আমাকে সন্দেহ করেন যে আমি শহরের মেয়ে, আর আমি কখনোই তার ছেলের সাথে গ্রামে থাকতে চাইব না। কিন্তু আমি চুপচাপ আমার সারাটা জীবন এই গ্রামে কাটিয়েছি। নরেনের দিকে তাকিয়ে আর কখনো শহরের দিকে ফিরে তাকাইনি। আমার ছেলে এখন বড় হয়েছে আর তার বিয়েও হয়ে গেছে। সময় পেরিয়ে গেছে। প্রীতম, ইউনিভার্সিটির সময় নয় যে আমি পরে সিদ্ধান্ত নেব। তুমি বন্ধুত্বের খাতিরে আমার ভালোবাসা ত্যাগ করেছিলে। কোনো প্রশ্ন ছাড়াই নরেনকে আমি মেনে নিলাম। সেই ভালোবাসার খাতিরে তুমি কাউকে কিছু না বলে এখান থেকে ফিরে যাও, আর কখনো এখানে ফিরে এসো না। এই বলে শাশুড়ি সেখান থেকে চলে গেল। আমি লুকিয়ে লুকিয়ে সব শুনেছিলাম। সে আঙ্কেলও ফিরে গেলেন। আমি কিছুই জানতাম না, কিন্তু তাদের কথা শুনে বুঝতে পারলাম যে প্রীতম আঙ্কেল আমার শ্বশুর এবং শাশুড়ি একই কলেজে পড়তেন, এবং বোধহয় প্রীতম আঙ্কেলের মতো আমার শ্বশুরও শাশুড়িকে ভালোবাসতেন। কিন্তু আমার শাশুড়ি কাকে পছন্দ করতেন এবং তিনি কি ত্যাগ স্বীকার করেছিলেন, তা আমার কাছে একটা রহস্য। দাদু আমার শাশুড়িকে অনেক গুরুত্ব দিতেন, কিন্তু তারপরও কেন শাশুড়ি কাঁদতে থাকেন? শাশুড়ি আমার শ্বশুরকে খুব ভালোবাসতেন, কিন্তু তারপর এমন কিছু দেখলাম যে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। শাশুড়ি আমার দাদু শ্বশুরকে চা দিতে গেছেন। সকাল থেকে আমার মাথা প্রচণ্ড ব্যথা করছিল। ভেবেছিলাম মাথা ব্যথার ওষুধ দাদু শ্বশুরের কাছ থেকে নিয়ে খাবো, কারণ তার কাছে সব ধরনের ওষুধ আছে। কিন্তু দাদু শ্বশুরের ঘরে দরজা খোলার সাথে সাথেই সামনের দৃশ্য দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। আমার দাদু আমার শাশুড়ির সাথে আমি পিছিয়ে হেঁটে সেখান থেকে ফিরে এলাম। তারা দুজনে আমাকে দেখতে পায়নি, তবে আমি নিজের চোখে যা দেখেছি তাতে আমি নিশ্চিত ছিলাম। আমার মাথা পুরোপুরি খারাপ হয়ে যায় যে এটা কিভাবে হতে পারে। আর কেন জানি না, আমার চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো। আমার চোখ যা দেখেছে সেরকম কিছু আমি কল্পনাও করতে পারিনি। আমি আমার ভাবনা বদলানোর চেষ্টা করেছি,
যে হয়তো আমার চোখ ভুল, কারণ মাঝে মাঝে এমন হয় যে আমরা যা দেখি তা সেরকম না। যখন সত্যিটা জানতে পারি, আমাদের নিজেদের ভাবনার জন্য আফসোস করতে হয়। রাতে যখন আমার শাশুড়ি তার ঘরে এলেন, তিনি তার চোখের জল মুছছিলেন। আমি আমার শাশুড়ির ঘরে গিয়ে তাকে জিজ্ঞাসা করলাম যে তিনি যখনই দাদু শ্বশুরের ঘর থেকে আসেন তখনই কেন কাঁদতে থাকেন। তখন তিনি বললেন, মনে করো আমার ভাগ্য এমনই। আমি বুঝতাম না কেন তিনি আমাকে সত্যি বলছিলেন না, কারণ আমি যখন দরজা খুলেছিলাম তিনি শাশুড়িকে বলছিলেন যে তিনি যদি তার কথা না শোনেন তবে তিনি তাকে বাড়ি থেকে বের করে দেবেন। আমার শাশুড়ি তার সামনে হাত জোড় করে বলছিলেন তিনি যা করতে চাইছেন তা ঠিক না। আমি তার ছেলের বউ, আপনি আমার সাথে এই অন্যায় কিভাবে করতে পারেন? আপনি আমার বাবার মতন, আপনি আমাকে এই ঘরে এক কোণে থাকতে দিন। আমি যদি না মানি তারপর আমাকে এই ঘর থেকে বের করে দেবেন। আমি কোথায় যাব? আমার শাশুড়ি কাঁদতে কাঁদতে দাদু শ্বশুরের কাছে মিনতি করছিলেন। আর কিছু ভাবতে পারছি না, আর কিছু শোনার ইচ্ছাও ছিল না। আমি রুমে ফিরে আসি। যে সমস্ত কথা আমি শুনেছিলাম আর যেভাবে আমার দাদু শ্বশুর আমার শাশুড়ির প্রতি সদয় ছিলেন, আমি বাকরুদ্ধ হয়ে যাই। যে চিন্তা আমার রাতের ঘুম কেড়ে নেয়। আমি তখনও এই বিভ্রান্তি কাটিয়ে উঠতে পারিনি। তখনই আমাদের বাড়িতে কাজের মেয়ে আমার সন্দেহকে বিশ্বাসে পরিণত করে। তিনি বলতে শুরু করেন যে প্রধানজি যেমন দেখতে তিনি তা মোটেও নন। তিনি খুব রঙিন মানুষ। যৌবনে অন্য নারীর সাথেও তার সম্পর্ক ছিল। সকলের সামনে তো সহজ সরল, কিন্তু সুযোগ পেলে এই বয়সও ছাড়ে না। তার কাছ থেকে এই রকম কথা শুনে আমি রেগে গেলাম এবং খারাপও লাগতে লাগলো যে দাদু শ্বশুর কি সম্পর্কের মর্যাদা ভুলে গেছে। আমি আমার দাদু শ্বশুরের প্রতি ঘৃণা বোধ করতে লাগলাম। এখন যখনই আমার শাশুড়ি দাদু শ্বশুরের ঘরে যেতেন তখনই আমি অস্থির বোধ করতে শুরু করি। একদিন আমার শাশুড়ি আস্তে করে বললেন, তুমি তোমার দাদু শ্বশুর থেকে দূরে থাকো। এখন আমি সত্যি প্রধানজির চরিত্র নিয়ে সন্দেহ হতে লাগলো। তারপর একবার যখন আমি উঠানে বসেছিলাম, আমার দাদু শ্বশুর কারো সাথে ফোনে কথা বলছিলেন যে তিনি বিয়েতে আসবেন তখনই, যখন নাচ গানের ব্যবস্থা করা হবে। তুমি জানো আমি আমার বয়সের দিকে তাকাই না, আমার মন এখনও তরুণ। তিনি হাসতে হাসতে তার বন্ধুর সাথে তার এই বদ অভ্যাসের কথা বলছিলেন। আমার সামনে এমন কথা বলতেও তার লজ্জা করছে না। আমি উঠে রাগ করে সেখান থেকে চলে গেলাম। তারপর একদিন দাদু আমার কাছে এসে বললেন, আমার ইচ্ছা তুমি এই ঘরে এসে বসো। আমি তোমাকে কিছু বানাতে চাই। তোমাকে তোমার শ্বশুর আর স্বামীর মতো ঘর চালাতে দেখতে চাই। আর একটা কথা হলো, এই বাড়িতে ঘরের অভাব নেই। কেন সারাক্ষণ শাশুড়ির কাছে পড়ে থাকো? তোমার স্বামী বাইরে থেকে ফিরে এলে সে তোমাকে নতুন রূপে দেখতে পাবে। তুমি এখন থেকে আলাদা রুমে থাকো এবং আগামীকাল আমাদের ড্রাইভারকে নিয়ে গিয়ে কলেজে ভর্তি হয়ে এসো এবং তোমার অসমাপ্ত লেখাপড়া শেষ করো। ঘরে একা থাকার অভ্যাস করে ফেলো না। আর আমি তোমার জন্য আলাদা একটা ঘর রেডি করে দেব। মনে মনে ভাবলাম, হ্যাঁ, আমাকে শাশুড়ি থেকে আলাদা করো যাতে তুমি নিজের ইচ্ছা চালাতে পারো। কিন্তু এখন আমরা শাশুড়ি এবং বৌমা দুজনেই খুব অসহায় ছিলাম, তাই তার সাথে উঁচু স্বরে কথা বলতে পারিনি। তাই আমি আস্তে করে বললাম যে আমি রাতে একা ঘুমাতে পারি না এবং আমার ভয় করে, তাই শাশুড়ির সাথে রুমে ঘুমাবো। আমি একা ঘুমাতে পারি না। কিন্তু তিনি আমার কথা না শুনে আমার ঘর উপরের তলায় স্থানান্তর করলো। আমার শাশুড়িও মন খারাপ করলেও কিছু বলতে পারল না। আমি উপরের তলায় ঘরে চলে গেলাম, কিন্তু এটাও ভেবেছিলাম যে রাতে শাশুড়ি ঘরে যাব। রাতে সবাই ঘুমিয়ে পড়ল। আমি নিচেই গিয়ে শাশুড়ির রুমের কাছে দাঁড়ালাম, কিন্তু আমি অবাক হয়ে যখন দেখলাম শাশুড়ি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। প্রথমে আমি শান্তি পেলাম যে যাক, শাশুড়ির দরজা বন্ধ, কিন্তু সত্য ছিল অন্য কিছু।
আমি ফিরে এসে আমার রুমে চলে গেলাম। সকালে কলেজে যেতে হবে। রেডি হওয়ার পর দাদু আমার শাশুড়ির ঘর থেকে বের হয়ে নিজের রুমে যাচ্ছেন দেখে চমকে উঠলাম। তাহলে কি তিনি শাশুড়ির সাথে সারা রাত কাটিয়েছেন? আমার মন এতটাই উদ্ভ্রান্ত হয়েছিল যে মনে হচ্ছে পুরো বাড়িটি আমার চোখের সামনে ঘুরছে। আমার শাশুড়ি এখন কেবল আমার সাথে থাকতে চাইতো, যাতে আমরা সম্মানের সাথে থাকতে পারি। আর এর জন্য তাকে কি মূল্য দিতে হচ্ছে এসব ভাবতে ভাবতে আমি লজ্জায় মরে যাচ্ছিলাম। ভাবলাম শাশুড়িকে আর বিপদে পড়তে দেব না। আমি গভীর রাত পর্যন্ত আমার শাশুড়ির ঘরে বসে থাকলাম। এদিকে ওদিকে কথা বলতে থাকলাম। তাকে এক গ্লাস দুধ দিয়ে বললাম, আপনি আপনার স্বাস্থ্যের কোনো চিন্তাই করেন না কেন? আর সেই দুধ তাকে জোর করে খাওয়ালাম। দুধে ঘুমের বড়ি দিয়েছিলাম, তাই খাওয়ানোর সাথে সাথে সে ঘুমিয়ে পড়ল। তাই শাশুড়ি ঘুমানোর পর আমি তাড়াতাড়ি আলমারি থেকে তার কাপড় বের করে পড়লাম আর ঘুমটা একটু নামিয়ে রেখেছিলাম, যাতে আমার মুখ না দেখা যায়। আমিও দেখতে খানিকটা আমার শাশুড়ির মতোই ছিলাম। দাদু শ্বশুরের ঘরে গেলাম। জানি প্রতিদিনই দাদু শ্বশুরের ঘরে নাইট বাল্ব জ্বলত। আমি ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দিলাম, যাতে দাদু ভাবেন এই বুঝি শাশুড়ি এলো। তিনি আমাকে বলতে লাগলেন, আমি ওষুধ খেয়েছি, এখন আমার কাছে এসে বসো। আমি তোমার জন্যই অপেক্ষা করছি। এখন আর ধৈর্য ধরতে পারছি না। আমি তার কাছে যাওয়ার পর সে আমাকে যা বলল তা শুনে আমি হতবাক হয়ে গেলাম। কিছুক্ষণ পর আমি আর আমার শাশুড়ি তার সামনে বসে আছি, আর দাদু আমাদের দুজনের দিকে রাগে আগুন হয়ে তাকিয়ে আছেন এবং বলছিলেন, তুমি আমার সাথে এরকম করবে আমি ভাবতেও পারিনি। আমি লজ্জায় মাথা নিচু করে বসে রইলাম। আমি যখন তার রুমে গেছিলাম, তিনি আমাকে শাশুড়ি ভেবে ভুল করেন এবং বললেন তার কথার উত্তর যেন আমি হ্যাঁতে দিই। তিনি আমার শাশুড়িকে তার ভাতিজার সাথে দ্বিতীয়বার বিয়ে দিতে চান। তিনি বললেন, বাড়ি থেকে যাওয়ার আগে প্রীতম আঙ্কেল তাকে সব কিছু বললেন। দাদু এটাই বলেছিলেন যে আমার শাশুড়ির বয়স এমন বেশিও হয়নি, তাকে শ্বশুরের বিধবা হয়ে জীবন কাটিয়ে দিতে হবে, কারণ আজ না হলেও কাল আমার স্বামীও আমাকে এখান থেকে অন্য দেশে নিয়ে যাবে। তিনি বললেন তিনি এখন অসুস্থ এবং তার মৃত্যুর পর আমার শাশুড়ি আবার নিঃস্ব হয়ে যেতে পারেন, কারণ আমার শাশুড়ি তার ছেলের সাথে অন্য দেশে যেতে চান না, নিজের দেশেই থাকতে চান। আর আমার স্বামী বাইরে কাজ করে। আজ না কাল যদি সে আমাকে বাইরে নিয়ে যায়, তাহলে সে এখানে কার সাথে থাকবে? সে কারণেই সে জীবিত অবস্থায় আমার শাশুড়ির দ্বিতীয়বার বিয়ে দিতে চেয়েছিলেন। তাই আমার শাশুড়ি যখন তাকে দুধ দিতে তার ঘরে যেতেন, তারা এই বিষয় নিয়েই তর্ক করতেন। আমার শাশুড়ি আমার শ্বশুরকে খুব ভালোবাসতেন, তাই তিনি দ্বিতীয় বিয়েতে রাজি ছিলেন না। আমার দাদু শ্বশুর আমার দিকে অবাক হয়ে তাকিয়েছিলেন। আমাকে শাশুড়ির কাপড়ে দেখে ক্ষিপ্ত হয়ে উঠলেন। তিনি যখন জানতে চাইলেন আমি কেন এরকম সেজে এসেছি, আমি যা ভাবছিলাম তা সবই বললাম। এ কথা শুনে দাদুর মুখ রাগে লাল হয়ে গেল। তিনি আমাকে এত জোরে তিরস্কার করলেন যে দাদুর কণ্ঠ সারা বাড়িতে প্রতিধ্বনিত হতে লাগলো। শাশুড়িও উঠে দাদুর রুমে এলেন এবং জানতে পেরে আমার মুখে থাপ্পড় মেরে বললেন, এসব ভাবতেও তোমার লজ্জা করে না না? আর আমি মাথা নিচু করে বসে কাঁদছিলাম। আমার দাদু শেষ পর্যন্ত আমার শাশুড়িকে তার ভাতিজার সাথে বিয়ে দিয়ে দিলেন। সেজন্য তিনি আমাকে শাশুড়ির থেকে দূরে থাকতে বলেছিলেন। আমি কি ভাবছিলাম নিজের জন্য খারাপ লাগতে লাগলো। শাশুড়িও পরে চলে গেলেন প্রীতম আঙ্কেলের বাড়িতে। আমার শাশুড়ি আঙ্কেলকে ভালোবাসতেন, কিন্তু আমার শ্বশুর যখন আমার শাশুড়িকে দেখেন, তখন তিনি তার প্রেমে পড়ে যান এবং তাকে পাগলের মতো ভালোবাসতে শুরু করেন এবং প্রীতম আঙ্কেলকে বললেন যে তাকে না পেলে সে মরে যাবে। তাই তাদের বন্ধুত্বের জন্য প্রীতম আঙ্কেলও তার ভালোবাসাকে বিসর্জন দেন আর আমার শাশুড়িকে বলেন যে আমার শ্বশুরকে বিয়ে করতে, না হলে সে আত্মহত্যা করবে। আমার শাশুড়ি বিয়ের পর আমার শ্বশুরকে ভালোবাসেন,
কিন্তু আমার শ্বশুরের জীবন তার সাথে এতদিনই ছিল। এখন আমার দাদু শ্বশুর আমার স্বামীর সাথে কথা বলে, আমাকে এখান থেকে নিয়ে যেতে বলেছিলেন, কারণ তিনি যত তাড়াতাড়ি সম্ভব তার সমস্ত দায়িত্ব থেকে মুক্তি হতে চেয়েছিলেন। আমার দাদু শ্বশুর একজন খুব ভালো মানুষ, আর আমি তাকে নিয়ে কি ভেবে চলেছিলাম। মাঝে মাঝে চোখে যা দেখি তা সত্য হয় না। আমার স্বামীও এসে আমাকে নিয়ে অন্য দেশে চলে যায়। ধন্যবাদ বন্ধুরা।